থুতনিতে কামড়ের অনুভব হতেই আমার ঘুম ভেঙে গেল। ব্যথায় কুঁকড়ে উঠে থুতনিতে হাত দিতেই সামনে থাকা লোকটি থুতনি থেকে আমার হাতটা সরিয়ে দিয়ে বিছানায় চেপে ধরে আমার ঠোঁটের উপরে হামলা চালালো। যেন কোনো এক জন্মের আমার এই ঠোঁট লোকটির শত্রুর ভূমিকা পালন করেছিল, তাই এই জন্মের সামনে পেয়ে এই ঠোঁটের উপরে অত্যাচারে তা সুদে আসলে মিটিয়ে নিচ্ছে। অন্ধকারে লোকটার চেহারা দেখতে না পারলেও বুঝতে বাকি রইল না লোকটা কে। নিজেকে ছাড়ানোর কোনো উপায় নেই, তবুও হাত মোচড়ানো শুরু করলাম লোকটার থেকে ছাড়া পাওয়ার জন্য। কিন্তু শেষ রক্ষা যখন হলো না, তখন কান্না ছাড়া আমার কাছে আর কিছুই অবশেষ রইল না। ব্যথার চোটে দুই চোখের জল ছেড়ে কাঁদতে লাগলাম। অন্ধকারে আমার চোখের জল গড়ানো বুঝতে পেরে আরমান ভাই এবার আমার ঠোঁট ছেড়ে দিয়ে চোখের দিকে তাকালো। কি রে, তুই এভাবে বাচ্চার মতো কাঁদছিস কেন? তুমি এমন কেন আরমান ভাই? সব সময় আমায় ব্যথা দাও খালি। চুমো যদি দেবে তো একটু ভালোবেসেই তো চুমো দিতে পারো। আমার কথা এবার আরমান ভাই আমার উপরে উঠে বসলো। আমাকে কি তোর পাগল মনে হয়? ভালোবেসে চুমো খাবো, তাও আবার তোকে? মিতু, নিজেকে কি তুই খুব বড় হিরোইন ভাবিস যে তোকে ভালোবেসে চুমো খাবো? ভাইয়া ওঠার সাথে সাথে আমিও উঠে বসে টেবিলের ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। তারপর মিনমিন করে বললাম, যদি ভালোই না বাসো তাহলে বারবার কেন এত কাছে আসো? যন্ত্রণা দেওয়ার জন্য? কারণ তোর মতো হ্যাংলা মেয়েকে শুধু যন্ত্রণা দেওয়ার ইচ্ছা করে, ভালোবাসতে নয়। কথাটা বলতে বলতেই উনার নজর পড়ে আমার টেবিলে থাকা দুধের গ্লাসটার উপর। আরে তুই তো দেখি দুধটাও খাসনি, তাই তো বলি তোকে দিন দিন আমার এত পিচ্ছি পিচ্ছি কেন লাগে? দুধ না খেলে কি আর কেউ বড় হয়? কথাটা বলেই উনি দুধের গ্লাসটা নিজের হাতে নিলেন। দুধ দেখতেই আমার নাক মুখ কুঁচকে এলো। আমি নাক ছিটকে বললাম, ইয়াক, আমি খাই না, গন্ধ লাগে। আচ্ছা, দেখি কেমন গন্ধ লাগে। বলে আরমান ভাই উনার এক হাতের আঙ্গুলগুলো দিয়ে আমার দুই গাল খুব শক্ত করে চেপে ধরে জোর করে গ্লাসের দুধটুকু খাওয়াতে লাগলো। গ্লাসে থাকা দুধের শেষ বিন্দুটুকু ফুরাতেই ভাইয়া আমায় ছেড়ে দিল। সারা পেয়েই আমি জোরে জোরে শ্বাস নিতে লাগলাম, সাথে বমি বমি ভাবটাও চলে এলো। ইস, কি গন্ধ! এক থু! ও মা, মাত্র চুমুতেই তোর এই অবস্থা? এখনও তো কিছুই করলাম না। ভাইয়ার কথার আগাগোড়া কিছুই বুঝতে না পেরে তার দিকে ভ্রু কুঁচকে তাকালাম। কিন্তু ভাইয়া আমার চাহনিকে কোনো পাত্তা না দিয়ে বিছানায় ছেড়ে উঠে চলে যেতে যেতে বলল, মাঝরাতে দরজা এভাবে হাঁ করে রাখলে শুধু আমি কেন, যে কোনো ছেলে নিজের কামতা মেটাতে তোর ঘরে চলে আসবে। কথাটা বলে খুব জোরে দরজাটা লাগিয়ে চলে গেল। আর আমি বোকার মতো তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। সামান্য দরজা খোলা রেখেছি বলেই ভাইয়া আমার সাথে এমনটা করলো। সকালে মিষ্টি রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে গেল আমার। এই রোদটা সব সময় আমার সাথে শত্রুতা পালন করে। সকাল হতে না হতেই ঘুম ভাঙিয়ে দেয় অসহ্য। কোনো রকম নিজেই নিজের শরীরকে ঠেলাতে ঠেলাতে ওয়াশরুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে কাল রাতে ভাইয়ার করা অত্যাচারের ফলাফল বুঝতে পারলাম। ঠোঁট ফুলে মৌচাক হয়ে গেছে, অনেকটা জায়গা কেটে রক্তও জমে গেছে। ইস, রাক্ষস একটা! আমার সুন্দর ঠোঁটটা কি অবস্থা করে দিল। এখন আমি এই নিয়ে বাইরে কি করে যাব? কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। কোনো রকম কান্না আটকিয়ে টেবিলের উপরে ধপ করে বসলাম। কিছু একটা করতে হবে। সকাল থেকে ঘর থেকে বের হইনি, একবারে কলেজের জন্য রেডি হয়ে বের হলাম। ঠোঁটের অবস্থা সবার থেকে আড়াল করার জন্য আজ ঠোঁটে ডার্ক লিপস্টিক দিয়েছি। ফ্যাকাশে মুখে তো আর ডার্ক লিপস্টিক মানায় না, তাই চোখেও গাঢ় করে কাজল এঁকেছি। সব দিক দিয়ে একদম ফিট হয়ে ঘর থেকে বেরিয়েছি। বসার ঘরে আসতেই মনে হলো আমি আমাদের বাড়িতেই আছি। যেই বাড়িটা শুধু একটা বাড়ি নয়, আজ তো একটা চিড়িয়াখানা। আমার বাবারা 4 ভাই, যৌথ পরিবার হওয়ায় বাড়িতে সদস্য এত বেশি যে যে কোনো সময় সরকারি লোক এসে গ্রেপ্তার করে নিয়ে যেতে পারে জনসংখ্যা বৃদ্ধির অপরাধে। আমার বড় আব্বুর ছেলে আরমান ভাই আমাদের সব কাজিনদের থেকে বড়, আর আমার থেকে প্রায় 8 বছরের বড়। তার ছোট বোন লিজা আপু আমার থেকে 5 বছরের বড়। এই মুহূর্তে সে শ্বশুর বাড়ির বাচ্চা কাচ্চা সামলাচ্ছে। আমি টেবিলের সামনে আসতেই থমকে গেলাম। সামনে ভাইয়া খুব মনোযোগ দিয়ে পাউরুটি খাচ্ছে। ইস, প্রতিবারের মতো আজও 100 ভোল্টেজের ক্রাশ খেলাম। সাদা শার্টটা যেন তার সৌন্দর্যের দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। গালের খোঁচা খোঁচা দাড়িগুলো দেখলে মনে হয় যেন উনার গালের জন্যই এই দাড়ি। আর চুলগুলো, উফ, দেখলেই ছুঁয়ে দিতে ইচ্ছে করে। একটা লোক এত সুন্দর কি করে হয়? একটু কম সুন্দর হলে কি হতো? আহা, কি অ্যাটিটিউড! পরিবারে বড় ছেলে যেমন অ্যাটিটিউড, তেমন হ্যান্ডসাম, তেমনি দায়িত্ববোধ সম্পূর্ণ।
এই চিড়িয়াখানার মতো এই বাড়ি বড় হওয়ার সত্ত্বেও যে মানুষ এতটা গম্ভীর হতে পারে তা ভাইয়াকে না দেখলে জানতেই পারতাম না। ভাইয়াকে পর্যবেক্ষণ করতে করতেই তার সামনে চেয়ার টেনে বসলাম। আমার পাশে আমার সেজো কাকুর মেয়ে ছায়া, আমার থেকে 1 বছরের ছোট। তার পাশে তার বড় ভাই রাফি, আমার থেকে 2 বছরের বড়। আর টেবিলের এক পাশে বসেছে নিজেদের মতো আমার ছোট কাকুর 10 বছরের 2টা যমজ মেয়ে আর 8 বছরের এক ছেলে। এই 3 জন সমবয়সী খুনসুটি লেগেই থাকে। এই মুহূর্তেও তাদের মধ্যে কাড়াকাড়ি চলছে। এ বলছে ওর পাউরুটি বেশি বড়, আর আরেকজন বলছে অন্যজনেরটা বেশি বড়। এই নিয়ে একজন আরেকজনের প্লেট থেকে পাউরুটি উঠিয়ে চলেছে। কিন্তু আমি এত পরীক্ষা নিরীক্ষা করার পরও আমার দুটো পাউরুটির মধ্যে পার্থক্য বের করতে পারলাম না। খাওয়া শেষ হতেই ছায়া আর আমি একসাথে বাড়ি থেকে বের হয়ে এলাম। দুজনে একই কলেজে পড়ি, শুধু ইয়ার আলাদা। আমরা দুজনে আমাদের গাড়ির দিকে এগিয়ে যেতেই পিছন থেকে ভাইয়া ডেকে উঠল, মিতু স্টপ দেয়ার। তার ডাকে আমরা দুজনেই দাঁড়িয়ে পড়লাম। ভাইয়া আমাদের কাছে এসে ছায়ার দিকে তাকিয়ে বলল, তুই গিয়ে গাড়িতে বস, আমরা আসছি। ভাইয়ার কথা শুনে সোয়া কিছু না বলে মাথা নিচু করে গাড়িতে গিয়ে বসলো। ভাইয়ার মুখের ওপর কথা বলার সাহস কারো নেই। আমিও মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। ভাইয়া আমার দিকে একটা রুমাল এগিয়ে দিয়ে বলল, ঠোঁটের লিপস্টিকটা মুছে নে, তোর ঠোঁটে এই লিপস্টিক মানানসহ নয়, বিস্মিত দেখাচ্ছে। কথাটা বলে রুমাল আমার হাতে দিয়ে ভাইয়া গিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসলো। কিন্তু আমি পারলাম না, মহা বিপদে। এই লিপস্টিক তো আমি মুছতে পারবো না। লিপস্টিক মুছলেই আমার মান সম্মান সব প্লাস্টিক হবে। আর আমার যা ফ্রেন্ড, আমার ঠোঁট কাটা দেখলে আমাকে পচাতে পচাতে শেষ করবে ওরা। কিন্তু ভাইয়ার কথা না শুনলে যে কঠিন শাস্তি পেতে হবে। ধুর, সব চিন্তা ভাবনা দূরে ঠেলে দিয়ে লিপস্টিক না মুছেই গাড়ির পেছনের সিটে ছায়ার পাশে বসলাম আমি। গাড়ি চালাতেই ছায়ার বকবকানি শুরু হলো। আজ ডাক লিপস্টিক কারণ কি? আমার চেহারার তারিফ করতে করতে শেষ। কিন্তু আমার সেদিকে মনোযোগ নেই। আমি তো সামনে লুকিং গ্লাসে ভাইয়াকে দেখছি। ভাইয়া বারবার লুকিং গ্লাসে আমাকেই দেখছে। দেখেই বোঝা যাচ্ছে কতটা রেগে গেছে তার কথা না শোনার কারণে। যেন এই চোখ থেকে আগুনের গোলাগুলো বের করে আমার দিকে ছুটছে। আর আমি সেই গোলকটা হাতে নিয়ে আরও ভালোভাবে গোলকটা বানিয়ে অন্যদিকে ছুঁড়ে দিয়ে ছায়ার সাথে গল্পে মেতে উঠলাম। কারণ আমি জানি এখন না হয় পরে হোক, শাস্তি আমাকে পেতেই হবে। একের পর এক অনবরত বেতের আঘাতে আমার হাতে সাদা তালু লাল রক্ত বর্ণ পরিণত হয়েছে। 2 চোখ খিচে ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার চেষ্টা করলাম, কিন্তু তা সহ্য করার ধৈর্য বা ক্ষমতা কোনোটাই আমার নেই। আঘাতের অংশের অংশ আরও বেশি আঘাত পেতে পেতে হাত অবশ হয়ে আসছে। চোখ বেয়ে জল গড়াচ্ছে, কিন্তু ভাইয়া কিছুতেই ক্ষান্ত হচ্ছে না। একের পর এক আঘাত করেই চলেছে। হঠাৎ মনে হলো আঘাত করা বন্ধ হয়ে গেছে। সাথে সাথে কিছু একটা শব্দর আমার কানে আসতেই আমি চমকে উঠলাম। কাঁপতে কাঁপতে জল ভর্তি চোখ পিট পিট করে খুলে সামনে তাকাতেই দেখি ভাইয়া আমার দিকে অগ্নিদৃষ্টি বর্ষণ করছে। তার পাশে দৃষ্টি যেতেই দেখলাম বেতের ভাঙা কিছু অংশ নিচে পড়ে আছে। বুঝলাম আমার হাতেই ভাইয়া বেত ভেঙেছে। তারপরও রাগ কমে যায়নি, কারণ বেত ছুঁড়ে ফেলে দিয়েছে। রাগ কমেনি, তার মানে শাস্তি এখনও বাকি আছে। ভার্সিটিতে কি হাবুডুবু খেলার জন্য এসেছো? ক্লাসের মাঝে মন নেই, পড়ার সময় পড়া নেই, বয়ফ্রেন্ডের সাথে ডেটিংয়ের জন্য এসেছো নাকি এখানে? ভাইয়ার ভয়ঙ্কর গর্জন শুনে ভয়ে নিজেকে তার থেকে একটু দূরে সরিয়ে নিলাম। তারপর কান্না জড়িত কণ্ঠে ফুপিয়ে ফুপিয়ে বললাম, সরি স্যার, এরপর থেকে পড়া করে আসবো, নো এক্সকিউজ। এখানে তোমাদের এসব লো ক্লাস এক্সকিউজ শোনার জন্য আমি বসে নেই। এই মুহূর্তে তুমি মাঠে যাবে। মাঠের মাঝখানে কড়া রোদের মধ্যে 2 হাতে কানে ধরে দাঁড়িয়ে থাকবে। এটাই তোমার ক্লাসের অমনোযোগী হওয়ার শাস্তি। ভাইয়ার কথা শুনে অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকলাম। ক্লাস ফাঁকি দেওয়ার শাস্তি? যদি মাঠে কান ধরে দাঁড়িয়ে থাকা হয়, তবে এতক্ষণ ধরে যে গরুর মতো মারলো সেটা কি ছিল? আমি মিট মিট চোখে আশেপাশে চোখ বলিয়ে নিলাম। ক্লাসে সবাই আমাদের দিকে তাকিয়ে। সবার চোখে ভয় স্পষ্ট। এর আগে কখনোই তাদের স্যারকে এতটা হাইপার হতে দেখেনি কেউ। তার থেকে বড় কথা, একজন অনার্স 3rd ইয়ারের স্টুডেন্টকে যে কেউ পড়া না পারার অপরাধে এরকম শাস্তি দেয়, তা হয়তো তাদের অজানা ছিল। আমি চোখ নামিয়ে নিলাম। এখানেই কি কম অপমানিত হলাম যে মাঠে গিয়ে নিজেকে আরও বেশি ধুয়ে ধুয়ে অপমানিত করাতে হবে? আর চোখে একবার আমার পাশে বসে থাকা খোকনের দিকে তাকালাম। ছেলেটার যেন আজ গল্প শেষই হচ্ছিল না। ছাগল একটা।
ওর জন্যই মার খেতে হলো আমায়। একবার সুযোগ পেলে আছাড় মারবো ধরে হারামি কোথাকার। কি হলো, আমার কথা কি তোমার কানে যায়নি? গেট আউট ফ্রম মাই ক্লাস। আর কোনো কথা না বলে ক্লাস থেকে বেরিয়ে এলাম। প্রায় আধ ঘন্টা যাবৎ মাঠের মাঝখানে কড়া রোদে কান ধরে দাঁড়িয়ে আছি। সিনিয়র জুনিয়র সবাই আমার দিকে কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। হয়তো ভার্সিটিতে এই প্রথম কাউকে এমন শাস্তি পেতে দেখলো। হাত অসম্ভব রকমে ফুলে গেছে, যার যন্ত্রণায় ভালোভাবে কানটাও ধরতে পারছি না। তবে আজ এই যন্ত্রণার থেকে বেশি যন্ত্রণা হচ্ছে বুকে। ভাইয়া যে আমায় মারে না তা নয়, কোনো ভুল করলেই ঠাস ঠাস করে গালের মধ্যে পড়ে, কিন্তু এভাবে কখনোই মারেনি। খুব কষ্ট হচ্ছে। ভাইয়া কিভাবে পারলো আমাকে এইভাবে মারতে? একটুও কষ্ট হলো না বুঝি? ভাইয়া এই ভার্সিটিদের ইংলিশ প্রফেসর। আমাদের 2 ক্লাস পরেই তার ক্লাস। দুটো ক্লাস শেষ হতে খোকনের সাথে গল্প জুড়ে দিয়েছিলাম। এই ফাঁকে কখন যে ভাইয়া ক্লাসে এসে পরে বুঝতে পারিনি। যখন বুঝলাম তখন অলরেডি ভাইয়ার দৃষ্টি আমার উপরেই পড়েছে। তার কিছুক্ষণ পরই পড়ার বাহানা দিয়ে আমার কাছে এসে বেয়াদম পেটানো শুরু করলেন। ক্লাস শেষ হয়ে গেছে। আমার ফ্রেন্ডরা এসে আমায় কোথাও বসতে বললে আমি মানা করে দেই। ভাইয়া যখন কান ধরে থাকতে বলেছে তখন ভাইয়া না বলা অবধি আমি এই কান ছাড়ছি না। আমিও এক রোখা টাইপের মেয়ে, দেখি কতক্ষণ আমায় এই রোদের মাঝে দাঁড় করিয়ে রাখতে পারে। আমার কথার সাথে হার মেনে সবাই চলে গেল, আর দাঁড়িয়ে রইলাম এই রোদের মাঝে আমি। ঘেমে নেই একাকার হয়ে গেছি। কিছুক্ষণ পর পর মাথা ঘুরে উঠছে, কিন্তু আমি আমার জেদ কিছুতেই ছাড়ছি না। যতক্ষণ না ভাইয়া নিজে থেকে আমায় রোদ থেকে সরে যাওয়ার কথা বলছে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে সরব না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তৃষ্ণা পেয়েছে, ভীষণ তৃষ্ণা পেয়েছে। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলাম। তখনই কোথা থেকে ছায়া দৌড়ে এসে আমার সামনে দাঁড়ালো। মিতু, এই নে পানিটুকু খেয়ে নে। আমি পানি খাবো না। উফ, এই পানি ভাইয়া পাঠিয়েছে। ভাইয়া তোকে পানি খেতে বলল। আর খুব তাড়াতাড়ি ছায়ায় গিয়ে বসতে বলল। চল তাড়াতাড়ি এখান থেকে। ছায়ার কথায় আমি কান ছেড়ে দিয়ে ভাইয়ার কেবিনের দিকে তাকালাম। ভাইয়া তার কেবিনের সামনে 2 হাত পকেটে রেখে আভার দিকে তাকিয়ে আছে। তাকে দেখে আমার চোখের বাঁধ ভাঙল। হয়তো খুব বেশি অভিমান জন্মে গেছে মানুষটার ওপর। গাছের নিচে বসে আছি, আখ চোখে জলেরা ভীষণ অবাধ্য হয়ে গেছে, কিছুতেই আটকাতে পারছি না। আমার পাশে বসে আমার বন্ধুরা আমাকে সান্ত্বনা দিয়েই চলেছে। তখনই খোকন আমার দিকে তার রুমাল এগিয়ে দিল চোখের পানি মুছে নেওয়ার জন্য। আমিও সুযোগ পেয়ে রুমালের চোখের পানি শুদ্ধ নাকের পানিটাও ছেড়ে দিলাম। নাকটা অনেকক্ষণ ধরে শিরশির করছিল। ছাদের এক কোণে দাঁড়িয়ে মেঘেদের লুকোচুরি খেলাটা দেখছি। কি অদ্ভুত এই আকাশ! মানুষের থেকে কত দূরে থেকেও তাদের সুখ কষ্ট আবেগ অনুভূতি কত সহজেই আপন করে নিতে পারে। কত সহজেই একটা মানুষ ওই আকাশটাকে নিজের থেকেও বেশি ভরসা করে ফেলে। যেই কষ্টটা সবার সাথে ভাগ করতে পারে ওই আকাশের সাথে তা ভাগ করে নেয়। আর ওই আকাশ নিঃস্বার্থভাবে সব কিছু ভাগ করে নিয়ে থাকে। যেমন আজ আমার ভেতরে সকল অভিযোগ এই আকাশ একের পর এক শুনেই চলেছে। কখনো তো আরমান ভাইয়ের প্রতি থাকা অভিযোগগুলো তাকে শোনাতে পারি না, আজও পারিনি। তাই আজও এই অভিযোগের শোনার মতো এই আকাশটা ছাড়া আর কেউ নেই। দুচোখ বন্যায় ভাসছে। আজ ভাইয়া যেভাবে কলেজে সবার সামনে আমার অপমান করলো, সেটা না করলেও পারতো। সামান্য তার কথা মানিনি বলে এভাবে শাস্তি দিলেন আমায়। আসলে কি এই শাস্তিটা আমার প্রাপ্ত ছিল? ভাইয়া আমায় কখনোই বোঝেনি, না কখনো বোঝার চেষ্টা করেছে। একবারও ভাবলো না কেন আমি তার কথাটা মানলাম না। ভাববেই বা কেন? যখন ভালোই বাসে না তখন বুঝতে যাবে কেন? আমি পাগলের মতো তার পিছনে পিছনে ছুটছি। আর ছুটবো না। অভিমান জন্মেছে খুব। কখনো কথা বলবো না তার সাথে, কখনোই না। ছাদে রাতের আকাশ দেখতে দেখতেই আমি নিজের ভাবনায় বিলীন ছিলাম। তখনই হঠাৎ মনে হলো আমি হাওয়ায় ভাসছি। ভয়ে আমি হাতের কাছে যা পেলাম সেটা খামচে ধরলাম। মুহূর্তে হাত ব্যথাটাও নাড়া দিয়ে উঠল। নিজেকে সামলে সামনে তাকাতেই দেখি ভাইয়া। আমি ভাইয়ার কোলে। সাথে সাথে তার থেকে মুখ ফিরিয়ে নিলাম। কোনো কথাই বলবো না আজ থেকে তার সাথে। তবে আমার মুখ ফিরিয়ে নেওয়াতে আরমান ভাইয়ের কোনো হেলদোল বলে মনে হলো না। সে নিজের মতো সামনে তাকিয়ে আমায় নিয়ে আমার রুমে নিয়ে এলো। আমাকে বিছানার ওপর বসিয়ে দিয়ে ভাইয়া আমার সামনে টুল টেনে বসে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। আমি সেটাকে না দেখার ভান করে উঠে চলে যেতে চাইলে আরমান ভাই আমার হাত ধরে নিজের সামনে বসিয়ে নিল। আমার হাত ধরায় আমি ব্যথায় কুঁকড়ে উঠলাম।
কিন্তু ভাইয়া সেদিকে ভ্রুক্ষেপ না করে আরও শক্তভাবে চেপে ধরলো আমার হাত। এবার আমার প্রাণ যায় যায় অবস্থা। কে যেন বলেছিল, তোকে ভালোবাসার মানুষের দেওয়া ব্যথাটা যতটা গভীর হবে, ভালোবাসাও ততটাই গভীর হবে। তাই তো হাতে এখন পর্যন্ত মলম লাগাসনি, তাই না? আহ ভাইয়া ছাড়ো, ব্যথা লাগছে আমার। কেন, ব্যথা সহ্য করার ক্ষমতা নেই? আমি এবার কোনো কথা বলার অবস্থাতেই রইলাম না, ভ্যা ভ্যা করে কেঁদে দিলাম। এই চুপ, একদম চুপ, এইসব ন্যাকামো করে তুই তোর বয়ফ্রেন্ডের কাছে সিম্প্যাথি পাবি, আমার কাছে নয়। আরমান ভাইয়ের কথা শুনে এবার আমি ব্যথা ভুলে তার দিকে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকালাম। আর ও আমার হাত ঝটকা মেরে ছেড়ে দিয়ে পকেট থেকে মলম বের করে আমার হাতের দিকে এগিয়ে দিল। নে, হাতে লাগিয়ে নে এটা। লাগাবো না, লাগাবো না, লাগাবো না, লাগাবো না, শুনেছো তুমি, লাগাবো না আমি। বলেই বিছানা থেকে উঠে চলে আসতে চাইলে ভাইয়া পিছন থেকে উঠে আমার হাত হ্যাঁচকা টান দিতেই আমি টাল সামলাতে না পেরে ভাইয়ার বুকের উপর পড়লাম। এই সুযোগে ভাইয়ার এক হাত আমার কোমরে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। ভাইয়ার এত কাছে আসার কারণে আমার দম বন্ধ হয়ে আসার অবস্থা। ভাইয়ার উষ্ণশ্বাস আমার মুখের উপরে পড়ছে, যা আমার ভেতরে তোলপাড় শুরু করছে। আমি ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই ভাইয়া এবার আমাকে নিজের শরীরের সাথে গভীরভাবে জড়িয়ে নিল। আমি আর ভাইয়ার চোখে চোখ মেলানোর অবস্থায় রইলাম না। ভাইয়ার এত কাছে আসাতে অস্বস্তিতে আমার দম বন্ধ হয়ে যায় যায় অবস্থা। ভাইয়া প্লিজ দূরে যাও, আমার অস্বস্তি হচ্ছে। আমি কাছে এলেই বুঝি তোর এই অবস্থা হয়। খোকন যখন তোর ক্লোজ হয় তখন অস্বস্তি হয় না। এখানে খোকন কোথা থেকে আসছে? আসছে, আসার কারণ আছে বলেই আসছে। এই মেয়ে, এত বেখেয়ালি কেন তুই? কে তোর দিকে কোন নজরে তাকাচ্ছে সেটাও বুঝিস না? ভাইয়ার কথায় সব কিছু আমার মাথার উপর দিয়ে গেল, যার কারণে আমি তার চোখের দিকে অবাক চোখে তাকালাম। আমার চাহনি দেখে ভাইয়া এক হাতে আমার পেছনের চুলগুলো আঁচড়ে ধরে আমার ঠোঁটের কাটা অংশে তার ঠোঁটের আলতো পরশ এঁকে দিল। ভাইয়ার পরশে আমি কেঁপে উঠলাম, পুরো শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আবেশে চোখ করতেই অনুভব করলাম ভাইয়া আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নিয়েছে। এবার যেন আমার পুরো শরীর অবশ হয়ে আসছে। তারপরও নিজেকে ভাইয়ার বাঁধন থেকে ছাড়ানোর জন্য তার বুকে মৃদু ধাক্কা দিচ্ছি, কিন্তু এতে করে ভাইয়া আরও বেশি আমাকে নিজের গভীরে ডুবিয়ে নিয়ে যাচ্ছেন। এবার আমি আর নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম না, ডুবে গেলাম তার ভালোবাসার পরশের মাঝে। যতই অভিমান করি না কেন, ভালো তো এই মানুষটাকেই বাসি। বেশ কিছুক্ষণ পর ভাইয়া আমার ঠোঁট ছেড়ে গলায় নেমে গেল। গলার নিচে থাকা আমার কালো তিলটাতে একটু জোরে কামড় বসাতেই আমি ব্যথায় কুঁকড়ে উঠলাম। ভাইয়া এবার আমার গলা থেকে মুখটা তুলে আমার চোখের দিকে তাকিয়ে মাতাল কণ্ঠে বলল, আমি চাই না আমার জিনিসে অন্য কারো বাজে নজর পড়ুক। নিজের জন্য নয়, আমার জন্যও তো নিজের খেয়াল রাখতে পারিস। ভাইয়ার কথা শুনে আমার বুক ধুক করে উঠল। এই প্রথমবার ভাইয়া আমায় নিজের বলে সম্বোধন করলো। ভালোবাসো আমায়? কথাটা বলে ভাইয়ার চোখে তাকালাম উত্তর খোঁজার চেষ্টায়। কিন্তু আরমান ভাই আমার সব চেষ্টায় জল ঢেলে আমায় বিছানার উপরে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, বয়স কত তোর? এই বয়সে প্রেম প্রীতির কথা ভাবিস? লজ্জা করে না? আগে বড় হয়ে নে, তারপর না হয় এসব কথা বলতে আসিস। আর তার আগে হাতে মলমটা লাগিয়ে নে। এটাও তুমি নিজে লাগিয়ে দেবে না? মারার সময় তো নিজের হাতেই মেরেছিলে। চাকর নই তোর যে মলম লাগিয়ে দেব। ইচ্ছে হলে লাগা, না হলে ছুঁড়ে ফেলে দে। ডাফার কোথাকার। কথাটা বলে গট গট করে রুম থেকে বেরিয়ে গেল আরমান ভাই। আমি অবাকের চরম সীমানায়। কি এমন বললাম যার কারণে এত রাগ দেখালো? তবে যাই হোক, ভাইয়া আমায় এটা বলেনি যে ও আমায় ভালোবাসে না, বলেছে আমার বয়স হয়নি। কিন্তু আমি তো 18+, আর কত বড় হতে হবে আমায়? আর যদি প্রেম করারই বয়স হয়নি, তাহলে ও যে আমায় এভাবে যখন তখন চুমু খায় সেটার বয়স হয়েছে আমার। ধুর বাবা, যত ভাবছি ততই কনফিউশন। আর ভাববো না, তাতে যা হয় হোক। আমার কি, আমি তো জানি আরমান ভাই আমায় কতটা ভালোবাসে, শুধু সেটা মুখেই অস্বীকার করে না। আর আমিও তো তার মুখ থেকে শোনার জন্য পাগল হয়ে আছি। ইস, যখন ভাইয়া আমায় ভালোবাসি বলবে তখন আমার অনুভূতিটা কেমন হবে ভাবতেই গা শিরশির করে উঠছে। উফ। সকাল হতে আমি আরমান ভাইয়ের ঘরে উঁকি মারা শুরু করলাম। একটু দেখে তো নেই কি করছে এই লোকটা। তার ঘরের দরজা খুলে মাথাটা ভেতরে নিয়ে উঁকি মারলাম, কিন্তু এ কি, আরমান ভাই কোথায়? পুরো রুমে কোথাও নেই। হতাশ হয়ে যখন চলে আসব তখনই দেখলাম ভাইয়া ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। হাতের টাওয়ালটা দিয়ে মাথার চুলগুলো ঝাড়ছে।
খালি বুকে একটা কাঁচা হলুদের গ্যাবার্ডিং এর প্যান্ট পরা অবস্থায় রয়েছে। ইস, গোসল করার পর একটা লোককে বুঝি এত সুন্দর লাগে? আমি তো জানতাম যে এই সৌন্দর্যটা শুধু মেয়েদের জন্য, কিন্তু আজ আরমান ভাইকে দেখে সেই ভুলটা ভেঙে গেল। ভাইয়ার মাশাআল্লাহওয়ালা বডি, ইচ্ছে করছে একটু ছুঁয়ে দেখি। এ আমার স্বপ্ন নয় তো, একমাত্র স্বপ্নের রাজকুমারী এতটা সুন্দর হতে পারে। ভাইয়ার ওয়াশরুম থেকে বেরিয়ে কাবার্ডের দিকে এগোতেই আমার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। ভাইয়া কাবার্ড খুলতেই আমি তার হাতের নিচ দিয়ে গিয়ে সোজা তার সামনে দাঁড়ালাম। সামনে আরমান ভাই, পেছনে খোলা কাবার্ড, আর দুই দিকে ওনার দুই হাত আমাকে বন্দি করে রেখেছে। নিজেকে তার বন্দি করতে পেরে সত্যি আজ নিজের প্রতি ভীষণ গর্বিত গর্বিত অনুভব হচ্ছে। তুই কেন, অন্য কারো আসার কথা ছিল বুঝি? আমার কথা শুনে আরমান ভাই চোখ মুখ শক্ত করে আমার দিকে এক কদম এগিয়ে বলল, তুই আমার ঘরে কি করিস? এই কথায় কথায় একদম আমার কাছে আসার বাহানা একদম খুঁজবে না বলে দিচ্ছি। আমার কথায় ভাইয়া ভ্রু আরও বেশি কুঁচকে গেল। তুমি আমার অনেক ক্ষতি করেছো। আচ্ছা, কি কি ক্ষতি করেছি শুনি? দাঁতে দাঁত চেপে কথাটা বলতে আমি আমার ঠোঁট, গলা আর হাত দেখিয়ে বললাম, দেখো কত কত জায়গায় ক্ষতি করেছো তুমি আমার। ভীষণ ব্যথা হচ্ছে আমার। আর তাই আমাকে ব্যথা দেওয়ার অপরাধে আজ পানিশমেন্ট পেতে হবে। হোয়াট পানিশমেন্ট? তাও আবার আমি? হ্যাঁ তুমি। একটু দূরে গিয়ে দাঁড়াও। আরমান ভাইয়ের বুকের এক আঙ্গুল রেখে তাকে একটু দূরে সরিয়ে দিয়ে আমি উল্টো ঘুরে কাবার্ডের কাপড় এদিক ওদিক করা শুরু করলাম। কি করছিস কি মিতু তুই? আমার কাপড় চোপড় এভাবে অগোছালো করিস কেন? আমি ভাইয়ার কথায় কান না দিয়ে কাপড় অগোছালো করতে ব্যস্ত হয়ে রইলাম। প্রায় বেশ কিছুক্ষণ খোঁজার পর আমি একটা ফ্যাকাশে রঙের শার্ট হাতে নিয়ে ভাইয়ার দিকে ঘুরে দাঁড়ালাম। আজ এই শার্টটা পরে তুমি ভার্সিটিতে যাবে, আমার পছন্দের রং। তুই কোন জাতের চোখ নিয়ে ঘোরাফেরা করিস? এটা কারো পছন্দের রং কী করে হতে পারে? আমি কিছু জানি না। তুমি এটা পরবে মানে এটাই পরবে। ইম্পসিবল, আমি এটা পরছি না, সর আমার সামনে থেকে। আচ্ছা, কি করে না পরো আমিও দেখি। বলেই কাবার্ডে লক লেগে থাকা চাবিটা ঘুরিয়ে কাবার্ড লক করে চাবিটা খুলে হাতে নিয়ে আরমান ভাইয়ের সামনে থেকে সরে এলাম। এবার আপনি কি করে পরবেন? এই শার্টটা ছাড়া আপনার কাছে কোনো উপায়ও নেই। মিতু, খুব বাড়াবাড়ি করছিস কিন্তু। চাবি দে আমাকে। না, দেব না। মিতু, স্টপ দেয়ার। চাবি আমায় দে, নয়তো খুব খারাপ হয়ে যাবে কিন্তু। যা হওয়ার হোক, আমি চাবি দেব না মানে দেব না। আরমান ভাই আমাকে ধরার চেষ্টা করছে, কিন্তু আমি কখনো টেবিলের আড়ালে যাচ্ছি তো কখনো বিছানার আড়ালে। আমি জানি এই ঘরে থাকলে আমায় ধরা পড়তেই হবে। তাই আমি সুযোগ বুঝে ঘর থেকে বের হওয়ার জন্য দরজার দিকে পা বাড়াতেই পেছন থেকে কেউ আমার হাতে হ্যাঁচকা টানে সোজা পাশে দেয়ালে চেপে ধরলো। হঠাৎ এমন হওয়াতে আমি ভয় পেয়ে যাই। ভয়ের চোটে আপনা আপনি থেকে দুই চোখ বন্ধ হয়ে আসে। কিছুক্ষণের মধ্যে নিজেকে সামলে পিট পিট করে চোখ খুলতেই দেখি আমি আরমান ভাইয়ের কবলে পড়েছি। আরমান ভাই আমার দুই হাত দুই পাশের দেয়ালে চেপে ধরে আমায় খুব কাছে এসে দাঁড়িয়ে আছে। বুঝলাম এবার আর রক্ষা নাই আমার। বলেছিলাম দাঁড়াতে না, নয়তো খুব খারাপ হয়ে যাবে। সরি। তোর সরি দিয়ে আমি কি করব? বলেই আমার হাত থেকে চাবিটা নিল। তোকে আমি পরে দেখে নেব। কথাটা বলেই আরমান ভাই আমাকে ছেড়ে কাবার্ডের দিকে যেতে লাগলো। তখনই রুমের ভেতরের দরজা খুলে কাউকে রুমে ঢুকতে দেখে আমি চমকে উঠলাম। দরজা খুলে বড়মা ঘরের ভেতরে আসতেই দরজার সামনে আমায় দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, কিরে মিতু, তুই এখানে কি করিস? বড়মার প্রশ্নের উত্তর দেব কি ভেবে না পেয়ে মাথা চুলকাতে লাগলাম। আসলে বড়মা, আমি আমি আরমান ভাইকে খেতে যাওয়ার জন্য ডাকতে এসেছিলাম। ও, ডাকা হয়ে গেছে? এবার যা এখান থেকে। আর শোন, আরমানকে খেতে ডাকার জন্য আমি আসি। তোকে এত কষ্ট করতে হবে না, বুঝেছিস? জি বড়মা। মাথা নিচু করে কথাটা বলে ঘর থেকে বেরিয়ে এলাম। যাক বাবা, বেঁচে গেছি। তবে ছোটোবেলা থেকেই একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করছি আমি, কেন জানি বড়মা সব সময় আমায় এড়িয়ে চলে। বেশি কথা বলে না, আর যদিও একটু আধেটুকু কথা বলে তাও সব সময় খিসখিস করে। ধুর, এসব কথা আমি কেন ভাবছি? বড়মার স্বভাবই তো খিসখিস করা, সবার সাথেই করে। তবে আমার টেনশন হচ্ছে আরমান ভাইকে নিয়ে। ভাইয়া আজকেও ভার্সিটিতে টিপ টিপ হয়ে যাবে, আর ভার্সিটি মেয়েরা চকলেটের মতো চিবিয়ে চিবিয়ে খাবে। ধুর, অসহ্য। ভার্সিটির জন্য রেডি হয়ে বসার ঘরে আসতেই আমার চোখ ছানা বড়া। এ কি দেখছি আমি? এ যে ভাইয়া আমার দেওয়া শার্টটা পরে আছে।
এই মুহূর্তে আমার লুঙ্গি ড্যান্স দেওয়া উচিত, এটা ভেবে যে উনি আমার পছন্দের শার্টটা পরেছেন, সেটা যতই খারাপ হোক না কেন। কিন্তু এই মুহূর্তে আমার রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। বেছে বেছে একটা ফ্যাকাশে রঙের শার্টটা বের করেছিলাম যাতে ভাইয়াকে প্রতিদিনের মতো হ্যান্ডসাম না দেখায়, কিন্তু এখন তো দেখছি ভাইয়াকে এই রঙটা খাপ খেয়েছে যেন কোনো ফিল্মের হিরো। ধুর বাবা, সব মেহনত পানি হয়ে গেল। রাগে গজ গজ করতে করতে খেতে বসলাম, কিন্তু খাবার গলা দিয়ে কিছুতেই নামলো না। বারবার ভাইয়ার দিকেই চোখ যাচ্ছে, আর তার চোখে চোখ পড়তেই সাথে সাথে চোখ নামিয়ে নিচ্ছি। খাওয়া শেষ হতেই ভাইয়া বেরিয়ে গেল, তার পিছু পিছু আমি আর সোয়াও বেরোলাম। ভার্সিটিতে পৌঁছে গাড়ি থেকে নেমে চলে আসবো, তখনই ভাইয়া পেছন থেকে ডাকলেন। আমি পিছু ফিরে দেখি আরমান ভাই গাড়িতে হেলান দিয়ে দুই হাত ভাঁজ করে আমার দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। তোর পছন্দ আছে বলতে হবে। সত্যি শার্টটা একদম পারফেক্ট আমার জন্য, তাই না? খুব বুঝলাম, খুব বুঝলাম ভাইয়া যে আমাকে পছাচ্ছে, তা খুব ভালো করেই বুঝলাম। তাই নিজের মাথার চুল নিজেই ছিঁড়তে ছিঁড়তে ভার্সিটির ভিতরের দিকে চললাম। নিজের ওপরে রাগ হচ্ছে, কেন যে ওই শার্টটা বের করতে গেলাম কে জানে। ভার্সিটিতে প্রবেশ করতে চোখ গেল সামনের মাঠে। খোকন তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে হারামজাদা আমার উপরে বাজে নজরে তাকায়। এর তো আজ একটা হেস্তন্যস্ত করেই ছাড়বো। এর জন্যই কাল আমায় ভাইয়া সবার সামনে এত এত অপমান করছিল। নিজের গলার ওড়নাটা ঠিক করতে করতে তার দিকে এগোলাম। বলা যায় না এই ছেলেটা আবার আমার দিকে নজর নিক্ষেপ করতে পারে। ভালো করে ওড়নাটা কোমরে বেঁধে খোকনের কাছে গিয়ে কোনো কথা ছাড়া উড়াধুরা পিটুনি শুরু করে দিলাম। হতচ্ছাড়া শয়তান কোথাকার, মেয়েদের দিকে বাজে নজরে তাকানো, তাই না? আজ দেখাচ্ছি মজা তোকে। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই নে, এই নে, এটাও নে, ওটাও নে, সাথে আর একটা নে, বোনাস আরও একটা নে, আবারও নে। মুখে যা আসছিল তাই প্রলাপ করতে বকতে বকতে বেদমভাবে পিটিয়ে যাচ্ছি তাকে। শরীরে সর্বোচ্চ শক্তি দিয়ে পেটাচ্ছি। সবাই আমাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু আমি আমার হাত ধরলে পা দিয়ে মারতে শুরু করছি। কিছুতেই আজ ছাড়বো না ওকে। মেয়েদের দিকে বাজে নজরে তাকানো সারা জীবনের জন্য গুছিয়ে দেব আজ। নিকৃষ্ট প্রাণী কোথাকার। আমি খুব তৃপ্তি নিয়েই খোকনকে পিটিয়ে যাচ্ছি। এমন সময় আমার হাতের হ্যাঁচকা টানে অনুভব করলাম, টাল সামলাতে না পেরে কিছু একটার ওপরে হুমড়ি খেয়ে পড়লাম। নিজেকে সামলে সামনে তাকাতেই দেখি আমি আরমান ভাইয়ের বুকের উপরে রয়েছি। ভাইয়া দাঁতে দাঁত পিষে আমার দিকে তাকিয়ে বলল, মন ভরেছে? না ভরেনি, আমি ওকে আরও কয়েক ঘা মারবো। বলেই ভাইয়ার থেকে নিজেকে ছাড়াতে চাইলে ভাইয়া আরও জোরে আমার হাত চেপে ধরে, কিন্তু ওর ভরে গেছে। ভাইয়ার কথার আগাগোড়া কিছুই না বুঝেই তার দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকালাম। স্টুপিড কোথাকার। যখন শরীরে বিন্দু মাত্র শক্তি নেই, তখন এই শরীর নিয়ে একটা ছেলেকে মারতে এসেছে কি তার মনের তৃপ্তি মেটানোর জন্য? ভাইয়া কথাটা একটু আস্তে বলায় সবার কানে কথাটা না গেলেও আমার কানে কথাটা একটা কারেন্টের শকের মতো লাগলো। অবাক হয়ে খোকনের দিকে তাকাতেই আমার চোখ কপালে উঠল। এই ছেলেকে আমি এখনই মেরে মেরে আধমরা করলাম, সে এইভাবে ফিট হয়ে দাঁড়িয়ে আছে কি করে, তাও আবার ঠোঁটের ওপরে হাত বোলাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে ও আমার মার নয়, ছোঁয়াগুলো অনুভব করেছে। ছোটবেলা নিশ্চয় হরলিক্স খায়নি, তাই আজ এই অবস্থা। আমি খুব ইনোসেন্ট মার্কা চেহারা বানিয়ে ভাইয়ার দিকে তাকালাম, যেন এবারের মতো আর আমায় কোনো শাস্তি না দেয়। কিন্তু ভাইয়া দাঁতে দাঁত চেপে ফিকিয়ে বলল, তোকে আমি বাড়ি গিয়ে দেখব, অনেক হিসাব বাকি তোর সাথে। বলে গট গট করে চলে গেল, আর আমি অসহায়ের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে আসি। না জানি বাড়িতে আমার জন্য কি অপেক্ষা করছে। কলেজ থেকে বাড়ি ফিরতেই জুই বিথির সাথে আড্ডা দিতে বসেছি। আজ কিছুতেই এদের নিজের থেকে আলাদা করা যাবে না। ভাইয়ার হাত থেকে আজ এই দুই যমজ বোনদেরই আমার কাজে লাগাতে হবে। সেই বিকেল থেকে রাত অবধি একবারের জন্য নিজেকে ভিড়ের থেকে আলাদা করিনি। জুই, বিথি, মা, বাবা, ছায়া, আরাফ সকলেই আজ আমার ওপরে প্রচণ্ড বিরক্ত। কারণ আমি কোনো কারণ ছাড়াই কথা বলেই যাচ্ছি। আমি কি বলছি আমি নিজেও জানি না। শুধু জানি আজ যে করেই হোক আমায় ভাইয়ার হাতের শাস্তি থেকে বাঁচতে হবে। কিন্তু পুরো সময়টা এমন বকবক করে কাটিয়ে দিলেও রাতের বেলা ঠিকই আমার ঘরে ঢুকতে হলো। ঘরে ঢোকার সাথে সাথেই আমি দরজা ভালো করে বন্ধ করে দিলাম, যাতে ভাইয়া আর ঘরে আসতে না পারে। দরজা লক ভালো করে চেক করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে পিছু ঘুরতেই বিছানার ওপরে কাউকে দেখে চমকে উঠলাম।
ঘরের ডিম লাইটের মৃদু আলোয় সব কিছু আবছা আবছা। কিছুক্ষণের মধ্যে এই আবছা আলোয় চোখে সয়ে এলে বিছানার ওপরে ভালো করে চোখ বোলানোর চেষ্টা করতেই আমার চোখ চোরক গাছ। এ তো ভাইয়া বিছানায় বসে 2 পা মাটিতে ছড়িয়ে রেখেছে। এই রে কাম সেরেছে, এখন কি করব? আরমান ভাই আমায় দাঁড়িয়ে থাকতে দেখে নিজেই উঠে আমার দিকে এগোতে লাগলো। ভাইয়াকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে ভয়ে আমার বুক ধুকপুক করা শুরু করে দিয়েছে। আমি নিশ্চিত আমার এই বুকের ধুকপুকানি ভাইয়ার কান অবধি পৌঁছেছে। ভাইয়াকে আমার খুব কাছে আসতে দেখে নিজের অজান্তেই আমার পা পিছনের দিকে চলতে লাগলো। পিছনে যেতে যেতে আমার পিঠ দেয়ালের সাথে ঠেকে গেল আর ভাইয়া আমার খুব কাছাকাছি চলে এলো। ভাইয়ার উষ্ণ শ্বাস আমার মুখের ওপর পড়ছে। এখন কি করব আমি? বুদ্ধি করে পাশ কাটিয়ে চলে আসার চেষ্টা করতেই ভাইয়া তার 2 হাত আমার দুপাশের দেয়ালে রাখলো। আজ আমি আবার তার বন্দি হলাম। ভাইয়া এত কাছাকাছি চলে আসায় আমার প্রায় দম বন্ধকর অবস্থা। নিজের দম বন্ধ রাখার চেষ্টায় শ্বাসের ঘনত্ব আরও বেশি বেড়ে গেল। চোখ বন্ধ করে ভাইয়ার পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় করতে লাগলাম। তখনই ভাইয়া তার মন কাড়া ভারী কণ্ঠে বলে উঠল, কান ধর। কথাটি শুনেই আমি চট করে চোখ মেলে তাকালাম। কি হলো, আমার কথাটা কানে গেল না? আসলে ভাইয়া, চুপচাপ কান ধর। বুঝলাম কান ধরা ছাড়া আর কোনো উপায় নেই। কলেজেও মাস্টারগিরি খাটাবে, আবার বাড়িতেও মাস্টারগিরি খাটাবে, অসভ্য। মনে মনে হাজার গালি দিতে দিতে আমি 2 হাতে কান ধরলাম। এবার ভাইয়া গিয়ে আয়েশ করে বিছানার উপরে বসতে বসতে বলল, এবার 1 পা উপরে তোল, লেও ঠেলা। কান ধরতেই শেষ নয়, এখন আবার পা উপরে তুলতে হবে। আজ তো আমি গেছি। কেন যে ওই হারামিটাকে মারতে গেলাম কে জানে। আমি নিশ্চিত আজ আর পায়ের ব্যথায় রাতে আমার ঘুম হবে না। প্রায় 2 মিনিট এক পায়ে দাঁড়িয়ে থেকে আমার পা ধরে এসেছে। তারপরও জোর করে আরও 1 মিনিট দাঁড়িয়ে থাকার পর আর পারলাম না। বাধ্য হয়ে বাম পা ফেলে ডান পা উপরে তুলে নিলাম, মানে পা এক্সচেঞ্জ করে নিলাম। আরে ভাইয়া তো কিছুই বুঝতে পারলো না, অন্ধকারে হয়তো লক্ষ্য করেনি। আমার তো বেশ ভালোই হলো। প্রায় আধা ঘন্টা ধরে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে আসছি, আর এই আধা ঘন্টায় আমি প্রায় 15-16 বারের মতো পা এক্সচেঞ্জ করেছি, আর ভাইয়া সেটা বুঝতেও পারেনি। ইস, কি যে ভালো লাগছে, কি সুন্দর একটা শাস্তি। এমন শাস্তি পেলে তো আমি সারা জীবন অপরাধ করেই যাব। হি হি হি। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে প্রলাপ বকছি, এমন সময় ভাইয়ার কণ্ঠ কানে এলো, মিতু এদিকে আয়। আমিও কান ছেড়ে লাফাতে লাফাতে ভাইয়ার সামনে গিয়ে দাঁড়ালাম। শাস্তি শেষ ভাইয়া? এইটুকু শাস্তিই ছিল বুঝি? আমি তো আরও কিছুক্ষণ থাকতে পারতাম। এবার ভাইয়া শুয়ে থেকে উঠে বসে বলল, শাস্তি শেষ কোথায়, এখন তো শুরুই করলাম না। ভাইয়ার কথায় আমি যেন আকাশ থেকে পড়লাম। বলে কি, এই লোকটার শাস্তি এখনো শুরু হয়নি? তো আমায় যে এতক্ষণ কান ধরে এক পায়ে দাঁড় করিয়ে রাখার কারণটা কি ছিল? শাস্তি শুরু হয়নি মানে? কয়বার পা বদলেছিস? তোবা তোবা, আমি আর পা বদলেছি? কি যে বলো না ভাইয়া, তাই নাকি? কিন্তু আমি যে শুনলাম 20 বার পা এক্সচেঞ্জ করেছিস। একদমই না, আমি তো মাত্র 16 বারই। ইস রে, এ আমি কি বলে ফেললাম? মিতুরে, তোর মাথায় সত্যিই গোবর ছাড়া আর কিছুই নেই। ধুর, আজ তো গাধি একটা তুই। নিজেকে ইচ্ছামতো গালাগালি করে চোখ পিট পিট করে ভাইয়ার দিকে তাকালাম। অন্ধকারে খুব ভালো করেই ও আমার দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। সরি ভাইয়া, আসলে। কথা বলতে বলতে ভাইয়া উঠে আমার দিকে এগোতে দেখে আমার কথা বলার মধ্যেই আটকে গেল। কাপা কাপা গলায় কিছু বলতে যাব, তার আগেই ভাইয়া আমার হাতে হেঁচকা টান মেরে নিজের সাথে মিশিয়ে নিল। এবার আমার প্রাণ যায় যায়, কি করব কিছুই মাথায় আসছে না। শুধু পরবর্তীতে কি হয় তা দেখা ছাড়া আমার কাছে আর কোনো উপায়ও নেই। ভাইয়া নিজের মুখে আমার দিকে এগোতে থাকে, আমি 2 চোখ খিচে বন্ধ করে নিলাম। সাথে সাথে কানের উপরে ভাইয়ার উষ্ণ শ্বাস অনুভব করলাম। এখন এই 16 বার তুই নিজে থেকে আমার ঠোঁটে চুমো দিবি। ভাইয়ার ফিক ফিক কণ্ঠটা যতটা না আমার হৃদস্পন্দন কাঁপিয়ে দিল, তার থেকে বেশি চমক দিল ভাইয়ার কথা বলাটা। কি বলছে এসব ভাইয়া? আমি নিজে থেকে ভাইয়াকে চুমো? না না, এটা অসম্ভব, আমি কিছুতেই পারবো না। এটা কোনো কথা হলো? আমি নিজ থেকে কি করে? না না, এটা একেবারে ইম্পসিবল, আমি পারবো না। আমার ভাবনার মাঝে ভাইয়া আমাকে ছেড়ে বিছানায় গিয়ে বসে আলহাদি স্বরে বলল, দেখ মিতু, যা করার তাড়াতাড়ি কর, বেশি ভাবতে যাস না। কারণ তুই জানিস, যদি আমি নিজে থেকে কিছু করি তবে সেটা তোর জন্য কতটা কষ্টকর হবে। ভাইয়া প্লিজ, এমনটা করিও না।
আমি পারবো না, যত কথা বলবি শাস্তি ততই ডবল হবে। ভাইয়া প্লিজ, আর একটা কথা বললে 20টা চুমো দিতে হবে। এবার আমি চুপ করে গেলাম, জানি ভাইয়ার সাথে কথা বলে কোনো লাভ নেই, সেই আমাকেই তার ভোগান্তর দিতে হবে। এখন মনে হচ্ছে কেন যে পা বদলাতে গেলাম, এখন তারও প্রায়শ্চিত্ত করতে হচ্ছে। মনের মধ্যে অস্থিরতাটা বেড়েই চলেছে, অস্বস্তিতে গা জ্বলে পুড়ে কয়লা বনে যাচ্ছে। তারপরও ধীরে পায়ে ভাইয়ার দিকে এগোতে লাগলাম। ভাইয়ার থেকে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ালাম। তারপর চোখ বন্ধ করে একটু ঝুঁকে ভাইয়ার ঠোঁটের সাথে আলতো করে ঠোঁট ছোঁয়ার সাথে সাথেই সরে দাঁড়ালাম। মুহূর্তেই বুকের ধুকপুকানিটা 1000 গুণ বেড়ে গেছে। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে আবার তার ঠোঁটের দিকে এগোলাম। এবার আর একটা চুমু দিয়ে সরে এলাম না, নিজেকে শক্ত করে আরও একটা চুমু দিলাম। ধীরে ধীরে মনের সংকোচ বোধটা কাটতে লাগলো। খুব সহজভাবে যখন একের পর এক চুমু দিতে লাগলাম, ঠিক তখনই আরমান ভাই আমার পেছনের চুল আঁচড়ে ধরে আমায় বিছানার উপরে শুয়ে দিয়ে ও নিজেও আমার উপরে আধা শোয়া হয়ে আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। ভাইয়াকে আটকানোর চেষ্টা করলেও ভাইয়ার এক হাতে আমার হাত বিছানায় চেপে ধরলো। এবার আমি বেকাবু হয়ে পড়লাম, আর ভাইয়া নিজের মতো করে আমার ঠোঁটের ওপরে তার শাসন চালাতে লাগলো। ভাইয়া যখন তার নেশাগ্রস্ত, তখন দরজায় কেউ একটা নক করলো। দরজা ধাক্কানোর শব্দে আমি চমকে উঠলাম। নিজেকে ভাইয়ার কবল থেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু ভাইয়ার তাতে কোনো ভ্রুক্ষেপই হচ্ছে না বলে মনে হচ্ছে। যেন দরজা ধাক্কানোর শব্দটা তার কানে অবধি পৌঁছায়নি। এদিকে দরজা ধাক্কানোটাও ক্রমশ বেড়েই চলেছে। এবার মনে হচ্ছে আমি কেঁদেই দেব, কীরকম একটা অবস্থায় পড়লাম আমি। এদিকে আরমান ভাই, অন্যদিকে দরজার পেছনে আগন্তুক। না জানি দরজার পেছনে কে দাঁড়িয়ে আছে। আর যদি সে আমাকে আর ভাইয়াকে এক ঘরে দেখে নেয়, তাহলে কি কেলেঙ্কারিটাই না হয়ে যাবে। চলবে? অবশ্যই কমেন্ট বক্সে নেক্সট পার্ট লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে, সাথে একটা লাইকও দিন।